ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে এখানে কথা হলো যে দুইটা পদ, একটা হলো বিশেষ পদ আর একটা হলো বিশেষ্য পদ। আবার এখানে বলা হয় বিশেষণ অথবা বিশেষণ ভাবাপন্ন, মানে দেখা যাচ্ছে পদটা বিশেষণ না, কিন্তু বিশেষ্যের অর্থ মানে প্রয়োগ করতে, শব্দটা বিশেষ্য কিন্তু বিশেষণের অর্থ প্রকাশ করতেছে, তখন তাকে বলা হচ্ছে বিশেষণ ভাবাপন্ন। বিশেষণ ভাবাপন্ন। বিশেষণ না হলেও বিশেষণ ভাবাপন্ন হবে। তাহলে দুটা পদ থাকবে, একটা বিশেষ্য পদ, একটা বিশেষণ পদ। এই দুটা পদের যখন মিলন হয় বা ওই দুটা পদ যখন মানে একটা বাক্যের মধ্যে থাকে এবং পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলি কর্মধারয় সমাস। যেমন দেখো, প্রিয় যে জন, প্রিয়জন, এখানে প্রিয় বিশেষণ পদ, যে জন, জন হলো তোমার বিশেষ্য পদ। জনটা, জন মানুষ, ব্যক্তি। তাহলে জনটা কেমন বলতেছে প্রিয়, তাহলে প্রিয়টা কোন পদ? বিশেষণ পদ। বিশেষ্য। আবার দেখো নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পদ্ম বিশেষ্য আর পদ্মেরই দেখো বর্ণনা করা হচ্ছে নীল শব্দটা। পদ্মটা কেমন তো বলতেছে নীল, তাহলে নীল হলো বিশেষণ। তাহলে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের মিলন ঘটলো এবং পরপদের অর্থ প্রাধান্য পেল। আমরা দেখো নীল পদ্ম বলতে কিন্তু আমরা নীলকে বুঝি না, মূলত পদ্ম ফুলকেই বুঝি। এই জন্য বলা হচ্ছে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ অথবা বিশেষণ বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাকে আমরা বলি কর্মধারয় সমাস, এবং এখানে পরপদের অর্থ। এরপর আমরা কর্মধারয় সমাসের কিছু, প্রথমত দেখো কর্মধারয় সমাসে বিশেষণ পদ আগে বসে। যেমন সুন্দর যে পুরুষ, সুপুরুষ। কর্মধারয় সমাসে বিশেষণ পদ আগে বসে। সুন্দর হলো বিশেষণ, পুরুষ হলো বিশেষ্য পদ। তাহলে ব্যাস বাক্যে সব সময় বা অধিকাংশ সময় আমরা দেখবো বিশেষণ পদটা আগে বসবে। আবার দুটি বিশেষণ পদে একটি বিশেষ্য বোঝালে কর্মধারয় সমাস হয়। পদ দুটি বিশেষণ কিন্তু একটি পদ বিশেষ্য বোঝাচ্ছে, যাকে আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে বিশেষ্য ভাবাপন্ন। বিশেষ্য না কিন্তু বিশেষ্যের ভাব বোঝায়, এই সকল পদকে বলা হয় বিশেষ্য ভাবাপন্ন পদ। দেখো, যে চালাক সেই চতুর, এখানে চালাক এবং চতুর দুইটা পদই কিন্তু আসলে বা মূলত বিশেষণ পদ, কিন্তু এখানে চতুর পদটাকে বিশেষ্য ভাবাপন্ন বলা হচ্ছে, কারণ দুইটা বিশেষণ তো আর একসাথে বসে না। এই জন্য একটাকে আমরা বিশেষণ ধরে নেব আর আরেকটাকে ধরে নেব বিশেষ্য ভাবাপন্ন পদ। আবার দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বোঝালেও কর্মধারয় সমাস হয়। যে দুটি বিশেষ্য পদ, পদ দুটো আলাদা
কিন্তু একই ব্যক্তিকে যদি বোঝায় তখনও সেটা কর্মধারা সমাস হবে। যেমন যিনি জজ তিনি সাহেব, এখানে জজ আলাদা তিনি সাহেব আলাদা তা নয়, জজকে আমরা বলতেছি জজ সাহেব। তাহলে পদ বিশেষ্য পদ দুটা আলাদা কিন্তু ব্যক্তি একজনই, তাহলে সেটাও মানে সমাস হবে। কর্মধারয় সমাসে সাধারণত যিনি তিনি যে সে যা তা যেই সেই ব্যবহৃত হয়। সমাসের ব্যাস বাক্য যখন আমরা করব তখন ধারার সমাসে ব্যাস বাক্য করার সময় আমরা যিনি তিনি যে সে যা তা যেই সেই এই শব্দগুলো বা পদগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা বললাম যিনি রাজা তিনি সাহেব, রাজা সাহেব। যিনি পণ্ডিত তিনি মশাই, পণ্ডিত মশাই। এভাবে আমরা যিনি তিনি বা যে, মহান যে নবী মহানবী, আমরা যে ব্যবহার করতে পারি। আচ্ছা, কর্মধারা সমাসের সমস্ত পদে বিশেষণ পদের পুংলিঙ্গ রূপ হয়। তাহলে ব্যাস বাক্যে যদি স্ত্রীলিঙ্গবাচক শব্দ থাকে তাহলে সমস্ত পদে গিয়ে সেটা পুংলিঙ্গবাচক শব্দ হয়। অথবা এভাবেও বলতে পারি যে সমস্ত পদে যদি পুংলিঙ্গবাচক শব্দ থাকে, বিশেষণ পদটা যদি পুংলিঙ্গবাচক হয় তাহলে ব্যাস বাক্য করার সময় ওই বিশেষণ পদকে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিণত করব। যেমন সুন্দরলতা, এখানে সুন্দর হলো বিশেষণ পদ এবং পুংলিঙ্গবাচক শব্দ, যার জন্য ব্যাস বাক্যে আমরা পুংলিঙ্গবাচক শব্দটাকে পরিবর্তন করে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তর করলাম, সুন্দরী যে লতা। তাহলে সমস্ত পদে যদি পুংলিঙ্গবাচক বিশেষণ শব্দ হয় তাহলে ব্যাস বাক্যে সে বিশেষণ শব্দ হবে স্ত্রীলিঙ্গবাচক। মহান ও মহৎ শব্দ থাকলে সমস্ত পদে সেটা মহা হয়। যেমন মহান যে নবী মহানবী। পরপথে রাত্রি শব্দ থাকলে রাত্র এবং রাজা শব্দ থাকলে সমস্ত পদে রাজ হয়। যেমন দীর্ঘ যে রাত্রি দীর্ঘ রাত্র, মহান যে রাজা মহারাজ। তাহলে ব্যাস বাক্যে রাত্রি যদি থাকে তাহলে সমস্ত পদে হবে রাত্র, আর রাজা থাকলে সমস্ত পদে হবে রাজ। আর একটা নিয়ম, কর্মধারা সমাসে অনেক সময় সুন্দর স্থানে সু হয় এবং কুৎসিত স্থানে কু কা বা কদ হয়। যেমন সুন্দর যে পুরুষ সুপুরুষ, কুৎসিত যে পুরুষ কা পুরুষ। তাহলে সমস্ত পদে সু আছে কিন্তু ব্যাস বাক্য হবে সুন্দর, সমস্ত পদে কা আছে ব্যাস বাক্য হবে কুৎসিত, অথবা ব্যাস বাক্যে কুৎসিত আছে থেকে সমস্ত পদে হবে কা, ব্যাস বাক্যে সুন্দর আছে এই জন্য সমস্ত পদে হবে সু। বুঝতে পারছো?
আচ্ছা আচ্ছা, কর্মধারয় সমাসে সখা স্থানে শখ হয়, যেমন প্রিয় যে সখা, তাহলে ব্যাস বাক্যে সখা সমস্ত পদে গিয়ে সেটা হয় শখ, প্রিয় শখ। এগুলো একটু নিয়ম। এখন আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদ করব। কর্মধারয় সমাস 4 প্রকার। প্রথমত হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী, তাহলে বোঝা যাচ্ছে মধ্যেকার পদ লোপ পায়। অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী পদ লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী পদ লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন দেখো, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, এখানে সিংহ একটা পদ, আসন একটা পদ, মাঝখানে দেখো চিহ্নিত যে, এই শব্দগুলো কি পদগুলো লোপ পেয়ে গেছে, যার জন্য একে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এরপরে আমরা পড়ব হলো উপমান কর্মধারয় সমাস। কিন্তু তার আগে আমাদের কিছু পদ চিনতে হবে এই সমাসগুলা নির্ণয় করার জন্য দরকার। তার মধ্যে একটা হলো উপমেয় পদ। ভালো করে মনে রাখবে, প্রয়োজন হলে খাতায় লিখে রাখবে। উপমেয় পদ, যে পদকে তুলনা করা হয়, যে পদকে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলে। যেমন চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। এখানে দেখো তুলনা করতেছি কাকে? মুখকে। কার সাথে তুলনা করতেছি? চাঁদের সাথে। তাহলে তুলনা করা হচ্ছে মুখকে, এই জন্য মুখ হলো উপমেয় পদ। আর উপমান পদ, যে পদের সাথে তুলনা করা হয়, যে পদের সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান পদ। ধরো আমরা তুলনা করলাম কার সাথে? চাঁদের সাথে, তাহলে চাঁদ হলো উপমান পদ। আর তুলনা করলাম কাকে? মুখকে, মুখ হলো উপমেয় পদ। অর্থাৎ যে পদের তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমেয় পদ, আর যে পদের সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান পদ। সুধিতা, মোবাইলটা দেখে দেখো। যে পদের সাথে তুলনা করা হয় তাকে উপমান পদ বলে, ভালো করে মনে রাখবা। যেমন নিমের ন্যায় তিতা, নিম তিতা। এই বাক্যে এটা আমরা পরে দেখব যে এখানে নিমের ন্যায় তিতা, নিম হলো উপমান পদ। কার সাথে তুলনা করা হচ্ছে? নিমের সাথে। চাঁদের মতো মুখ, তারপরে কি? পুরুষ সিংহের ন্যায়। তাহলে এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে তুলনা করা হচ্ছে পুরুষকে। তাহলে সিংহ হলো উপমান পদ, পুরুষ হলো উপমেয় পদ। বারবার বলতেছি, ভালো করে মনে রাখো, যে পদের সাথে তুলনা করা হয় সে পদকে বলা হচ্ছে উপমান পদ, আর যে পদের তুলনা করা হয় সে পদ হলো উপমেয় পদ।
আর একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ ধর্ম। উপমান পদের মধ্যে যে গুণ বা ধর্ম বিদ্যমান থাকে তাকে সাধারণ ধর্ম বলে। উপমান পদের সাথে যে গুণ বা বৈশিষ্ট্য থাকে তাকে সাধারণ ধর্ম বলে। যেমন নিমের ন্যায় তিতা বা মিশির ন্যায় কালো, এই তিতা এবং কালো এগুলো হলো সাধারণ ধর্ম। কারণ কি? নিমের ন্যায় তিতা, এই তিতাটা হলো নিমের ধর্ম। নিম কখনো মিষ্টি হয় না, নিমের ধর্মই হলো নিমের তিতা। বা মিশির ধর্ম হলো মিশির কালো হয়। আবার আমরা বলতে পারি বরফের ন্যায় ঠান্ডা, তো বরফ কখনো গরম হয় না, ঠান্ডা হলো কি? বরফের ধর্ম বা বরফের বৈশিষ্ট্য। তাহলে উপমান পদের যে গুণ বা ধর্ম তাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা সমাস করব। দেখো, উপমান কর্মধারা সমাস কাকে বলে? উপমান পদের সাথে সাধারণ ধর্মের মিলনে যে সমাস হয় তাকে উপমান কর্মধারা সমাস বলে। তাহলে এখানে দুটো পদ থাকবে। উপমান কর্মধারায় সমাসের দুটি পদ, একটা হলো উপমান পদ আর একটা হলো তার সাধারণ ধর্ম। এই উপমান পদ এবং সাধারণ ধর্ম এই দুই পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। যেমন রক্তের ন্যায় লাল, রক্ত লাল, তাহলে রক্ত এটা হলো উপমান পদ আর লাল হলো তার ধর্ম। রক্ত কি কখনো তোমরা কালো দেখেছো? রক্ত কখনো কালো হয় না, নীল হয় না। রক্ত ধর্মই হলো রক্ত লাল। অতএব এখানে দুইটা পদ আছে, একটা হলো উপমান পদ আর একটা হলো তার ধর্ম। এই উপমান পদ আর সাধারণ ধর্ম এই দুই পদের মিলনের যে কর্মধারা সমাস হয় তাকে বলা হচ্ছে উপমান কর্মধারা সমাস। এরকম আমরা আরো অনেক উদাহরণ পাবো। রক্তের ন্যায় লাল, রক্ত লাল, নিমের ন্যায় তিতা, নিম তিতা, মিশির ন্যায় কালো, মিশ কালো। হ্যাঁ, তুষারের মতো শুভ্র, তুষার শুভ্র। এরকম আমরা অনেক বাক্য পাবো। আর উপমেয় কর্মধারা সমাস, দেখো উপমান পদের সাথে উপমেয় পদের মিলনে যে সমাস হয়, উপমান পদের সাথে উপমেয় পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমেয় কর্মধারা সমাস। এখানে দেখো কোনো সাধারণ ধর্ম টর্ম নেই। যেমন চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, এখানে চাঁদ হলো উপমান পদ আর মুখ হলো উপমেয় পদ। তুলনা করতেছি কার সাথে? মুখের সাথে। এখানে কিন্তু বলা নাই চাঁদের ন্যায় বা চাঁদের মতো উজ্জ্বল মুখ। যদি উজ্জ্বল থাকতো তাহলে সেটা ছিল চাঁদের ধর্ম। বা সোনার ন্যায় উজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল, সে উজ্জ্বল হলো সোনার ধর্ম। কিন্তু এখানে কিন্তু তা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। তাহলে মুখ হলো, মুখের তুলনা করতেছি, মুখ হলো উপমেয় পদ, কার সাথে তুলনা করতেছি? চাঁদের সাথে। অথবা বলতে পারি ফুলের মতো নিষ্পাপ, বা ফুলের মতো মানুষ, ফুলের মতো মেয়ে, ফুলের মতো পরী, ফুল পরী। তাহলে পরী হলো তোমার উপমেয় পদ আর ফুল হলো তোমার উপমান পদ। এই উপমান পদ এবং উপমেয় পদ এই দুই পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমেয় কর্মধারায় সমাস। এরপরে আরেকটি সমাস রূপক কর্মধারায় সমাস। উপমেয় পদকে উপমান পদের সাথে যদি অভেদ কল্পনা করা হয় তখন সে সমাসকে বলা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। ভালো করে বুঝে নিও,
উপমান পদকে যদি উপমেয় পদের সাথে অভেদ কল্পনা করা হয়, মানে উপমেয় পদ এবং উপমান পদ দুই পদকে সাথে যদি অর্থগতভাবে বা ভাবগতভাবে যদি অভেদ কল্পনা করা হয়, তখন সে সমাসকে আমরা রূপক কর্মধারা সমাস বলি। যেমন বিদ্যা রূপ ধন, বিদ্যা ধন। এখন বলতে পারো বিদ্যা এক জিনিস, ধন সম্পত্তি আলাদা জিনিস, তাহলে পারে বলতে পারো। কিন্তু যদি আমরা ভিতরগত ভাব বা অর্থের দিকে দেখি, তাহলে বিদ্যা যেমন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, ধন সম্পদও মানুষের জীবনে তেমন গুরুত্বপূর্ণ। এই অর্থগত দিক থেকে দুটার মধ্যে কোনো বিভেদ নেই, বা এই দুটার যে শক্তি, এই শক্তিগত দিক থেকে কিন্তু অভেদ। কারণ বিদ্যা একটা শক্তির নাম, ধন সম্পদও একটা শক্তির নাম। অর্থাৎ এই দুটাকে অভেদ কল্পনা করা হচ্ছে, বিদ্যা ধন, বিদ্যা রূপ ধন। আর এই রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্য রূপ শব্দ দিয়ে হয়ে থাকে। তাহলে আমরা কর্মধারা সমাসের সংজ্ঞায় পড়েছি যে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাকে কর্মধারা সমাস বলে। আবার নিয়মের মধ্যে দেখেছি বিশেষণ পদ সাধারণত পূর্বে বসবে। আবার সমস্ত মানে ব্যাস বাক্যে যদি সুন্দর শব্দ থাকে তাহলে ব্যাস সমস্ত পদে সাধারণত সু হবে। রাজা থাকলে রাজ হবে। তারপরে ব্যাস বাক্যে যদি স্ত্রীলিঙ্গবাচক বিশেষণ শব্দ থাকে তাহলে সমস্ত পদে গিয়ে সেটা পুংলিঙ্গবাচক শব্দে পরিণত হয়। তারপরে আমরা কর্মধারা সমাসের সংজ্ঞা দেখলাম। তারপরে আমরা তার প্রকারভেদ পড়েছি যে কর্মধারা সমাস 4 প্রকার: মধ্যপদলোপী কর্মধারা সমাস, উপমান কর্মধারা সমাস, উপমেয় কর্মধারা সমাস, রূপক কর্মধারা সমাস। মধ্যপদলোপী কর্মধারা সমাস আমরা ওই সমাসকে বলি যে সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী পদগুলো লোপ পায়, তখন তাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা সমাস। যেমন মহান যে নবী, সিংহ চিহ্নিত আসন, এগুলো হলো মধ্যপদলোপী কর্মধারা সমাস। আবার আমরা পড়েছি উপমান কর্মধারা সমাস, যে উপমান পদের সাথে সাধারণ ধর্মের মিলনে যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমান কর্মধারা সমাস। যেমন মিশির ন্যায় কালো, নিমের ন্যায় পিতা, সোনার ন্যায় উজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল, এগুলো হলো উপমান কর্মধারা সমাস। উপমেয় কর্মধারা সমাস হলো উপমেয় পদের সাথে উপমান পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপমেয় কর্মধারা সমাস। যেমন চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, এগুলো হলো উপমেয় কর্মধারা সমাস। আর একটা হলো রূপক কর্মধারা সমাস, সেটা হলো কি উপমেয় পদকে যদি উপমান পদের সাথে অভেদ কল্পনা করা হয়, অভেদ মানে হলো কোনো ভেদাভেদ নেই, এরূপ যদি কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে রূপক কর্মধারা সমাস। আর রূপক কর্মধারা সমাসে ব্যাস বাক্য সাধারণত রূপ শব্দ দিয়েই সংগঠিত হয়। আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আগামী ক্লাস আরেকটি সমাস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।